স্যাটেলাইট যে আমাদের যে কাজ হবার কথা ছিল, যে তথ্য আমাদের পাওয়ার কথা ছিল, এগুলো আমাদের গভর্নমেন্ট পাচ্ছে না। যারা পাচ্ছে না, এই স্যাটেলাইটটা কিনেছে জয়। ভিয়েতনামের চালু আছে, যারা সরকারের ধন সম্পদ লুট করেছে তাদের সব কনফিসকেট করেছে, তাদের খাঁচায় পড়েছে, ছেলে মেয়ে সমেত, নাতিপুতি সমেত। শুধু তাদেরকে খাঁচায় মেরে মতিঝিলে রাখতে হবে এবং লোকজন তাদেরকে যা খেতে দেবে খাবে। কেউ কলা ছড়িয়ে দেবে, কেউ মুড়ি দেবে, কেউ তার থেকে পেশাব করে দেবে, পায়খানা করে দেবে। এইটা না করলে, এদের লানত না করলে আপনি তো রক্ষা পাবেন, রেহাই পাবেন না। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো ভারতের যে পানি আগ্রাসন এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের যে অবস্থান ভারত প্রদর্শন করছে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের বিপক্ষে, সেই বিষয়টি নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোকপাত করব। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যাকে জ্যান্ত শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়। যুদ্ধক্ষেত্রে যিনি মারা গেছেন সংগ্রহে ফেলে যাওয়ার পর তার এক সহকর্মী সেটাকে উদ্ধার করে নিয়ে যায়, জনাব মুসা সাদিক। তিনি প্রেসিডেন্ট বিসিএস ফ্রিডম ফাইটার্স অ্যান্ড মুজিবনগর অফিসার্স এমপ্লয়ি অ্যাসোসিয়েশন। জনাব মুসা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের পরে আপনি একবার ভারত সফর করে এসেছেন এবং আমি যতটুকু জানি যে ভারতের সঙ্গে আপনার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক আছে ভারতের প্রশাসনের সাথে, বিশেষ করে নর্থ ব্লক সাউথ ব্লক উভয়ের সাথে। ভারতের সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত হন সস্ত্রীক এখন পর্যন্ত। তো সেই বিষয়টিতে আমরা একটু যেতে চাই বিস্তারিত, যে হাসিনাকে যেভাবে তার আশ্রয় দিল সে প্রসঙ্গে যেতে চাই। তার আগে এই যে পানি আগ্রাসন, মানে হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে, না জানিয়ে যে আগ্রাসন, ধরেন আমার জেলা ফেনী সহ প্রায় 8-9টি জেলার অবস্থা খুবই খারাপ, খুবই মানবিক বিপর্যয় বলা চলে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? একটা রাষ্ট্র এটা কি করতে পারে? ওরা এখন বলছে যে আমরা খুলি নাই, পানি খুলে গেছে, চাপ লেগে খুলে গেছে, নানা রকমের কথা বলছে। তো বিষয়টা আপনি কিভাবে দেখেন? সংক্ষেপে আপনার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, প্রথমত আমি বলেছি বাংলাদেশ এখন একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আছে, বিপর্যয়ের মধ্যে আছে। আমি আপনার সাথে একমত। ম্যান-মেড ডিজাস্টার। এবার আপনি যে বললেন যে আমি ভারতের একজন শুভাকাঙ্ক্ষী, ভারতে আমার যোগাযোগ আছে। আমি এর মধ্যেই হাসিনার পতনের পরের দিনই আমি ভারতের ইসলাম 6 ঘন্টার জন্য দিল্লি ছিলাম। 6 ঘন্টা পরে চলে আসি। আমি এই বিষয়ে বলি, প্রথমত তারা শেখ হাসিনার পতন, সাউথ ব্লক নর্থ ব্লক, মেজরিটি অফ দেম নট অ্যাকসেপ্টেড। তো দেন what was the discussion on dialogue between me and them? I was engaged with them in any war or fight. I discuss with mutual respect. তবে তারা স্বীকার করছে না। আপনি যদি একটু বাংলায় বলেন ভালো হয়। অর্থাৎ ভারতের যে আমলাতন্ত্রের যে মূল জায়গা সাউথ ব্লক আর নর্থ ব্লক, তারা শেখ হাসিনার এই পতনকে এখনো মেনে নিতে পারছে না, আপনি যেটি বলছেন। আমি বাংলায় বলে তাহলে দ্বিধান্বিত। ওখানে 2 ভাগ আছে, সাউথ ব্লক নর্থ ব্লক 2 ভাগ আছে। একবার বলে 75-এও তারা এটা করেছিল এবং পাকিস্তানের এসে গেছিল ক্ষমতায়। এবারও শেখ হাসিনাকে যেহেতু ভারত সম্পূর্ণ সমর্থন করে, সেই জন্য পাকিস্তানি ISI, ফান্ডামেন্টালিস্ট জামাত তাদেরকে উৎখাত করেছে। তো আমাকে ভার্চুয়ালি এর আগে 6 মাস আগে বা 9 মাস আগে এভাবে তারা আমাকে ঘেরাও করেনি, এবার তারা আমাকে বলা যায় ঘেরাও করেছিল। তবে আমি তাদেরকে 6 মাস 9 মাস আগে যা বলেছি এখন তাই বলেছি। বলে না, আমার প্যাডে রিটেন রিপোর্ট সাইন সিল করে দিচ্ছি। তুমি সাইন করে দাও। 6 মাস আগে কথা বলছি। আমি বলছিলাম যে এই যে বারবার ভোটারবিহীন সরকার এবং
অনলি যে আর্মি আসছিল তারাও হাসিনার সাথে ডিল করে তার ক্ষমতা বসেছে। কি দিন যে মহিন মাসুদকে হাসিনা কোনো সাজা মাজা দিবে না, আর তাদের সমস্ত আইন বহাল আদেশের সাথে বহাল রাখবে এবং তারা হাসিনাকে ক্ষমতা বসাবে। দে গেভ দি সেম প্রপোজাল টু বেগম জিয়া ইন জেল। শেখ হাসিনা বেগম জিয়া পার্লামেন্টের ওখানে ডেপুটি স্পিকারদের রেসিডেন্সে তারা ভাষণ ছিল। মহিন মাসুদ একই প্রস্তাব দিয়েছিল খালেদা জিয়াকে, সে রিফিউজড and blasted them. ওনাকে যখন দেখা যায় উনি ওয়েলকাম করছে এবং বলছে ঠিক আছে উনি কিছু করবো না। সেই দেখেন মাসুদকে পরে দুবার অস্ট্রেলিয়া রাষ্ট্রপতি গেছে, আবার পরে দুবার এমপিও করেছে। মোহনকে সে কিন্তু বলেছিল যে পার্লামেন্টের বিরুদ্ধে সেই জন্য ওই আমেরিকা চলে এসেছিল, করতে গেলে সেই নিয়ে ফেলে দেয় নাই। তাদের কাছে তার যে প্রতিশ্রুতি এবং তাদের যে দাসত্ব বন্ধন সেটা কিন্তু সে বল লেগেছিল। যারা বেআইনিভাবে ক্ষমতা নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন করে নেই। আমি তার দলের নেতাদের যাদের টর্চার করেছিল, আমাকেও টর্চার করেছিল ডিএফআই তে নিয়ে, মেজর জাকির, এডিসি টু জেনারেল মাসুদ, তারা আমাকে ধরে নিয়ে টর্চার করেছিল 3-4 দিন। পরে আমার বন্ধুরা বিদেশ থেকে জেনারেলরা কল দিলে তারা আমার চাইলেন। তাদের সাথে চুক্তির মোতাবেকই সে পরপর এই 4 বার ইলেকশন করলো, টোটালি ভোটারলেস, ফলস, ফেব্রিকেটেড, ম্যানিপুলেটেড ইলেকশন। এবং এখানে কারা কারা দাঁড়াবে, কোন দলে কে কে জিতবে আগেই সে এখানে মানচিত্র করে রেখে দিচ্ছে। তো আমি তাদেরকে দেখেন, আমি একটা অফিসারদের প্রেসিডেন্ট, আমি আমি তো ঘাসকে ঘাসের মুক্তি দেওয়া হয় নাই, আর ওরা কি আমার চাপ দিতে পারে যে তুমি এরকম রিপোর্ট দাও? আমি তো দেয় নাই। আমি স্টিল বলি দেখো এরকম ফলস ইলেকশন আমরা আমরা সাপোর্ট দিয়েছি, আমরা মুক্তিযুদ্ধ দল, মুক্তিযুদ্ধ সরকার সাপোর্ট দিচ্ছি। তোমাদের বলছি এতে জনগণ এন্টি ইন্ডিয়ান হয়ে যাচ্ছে। লাস্ট ইলেকশন তারা আমি রিপোর্ট দিয়ে বলে তুমি করে দাও, এটা না করে নর্মাল ইলেকশন করে দাও, যাতে করে যে দল ক্ষমতা আসুক, আসতে দাও। তোমাদের এটাই ভালো, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমরা ট্রাভেল দিতে পারবে না। এমনকি ভারতে ওই সময় 12-14 সালে আসছিলেন জার্মানির মার্কেল এঙ্গেলা সফরে আসছিলেন। তিনি তার চিফ সেক্রেটারি ভারতের প্রিন্সিপাল সেক্রেটারি বলেছে যে তোমরা why you kept government in Bangladesh without vote, without election, unconstitutional, unlawful. আমাদের মার্কেল এঙ্গেলা 3 বার ক্ষমতা আসতে, 3rd টাইম ভোটে জাম বেরিয়ে গেছে ভোটারদের ভোট দিতে, আর ফলস ভোট করে আসছে। তোমরা এটা কেন করতেছো? এবং তোমরা এটা করে ইন্টারন্যাশনাল সেমিনার কনফারেন্সে তার সাথে আমাদের হ্যান্ডশেক করতে হচ্ছে কেন? She is a totally unelected, unlawful, illegal government. কেন তোমরা এরকম করতেছো? ইন্ডিয়া কি বলে এটা শোনেন, তাহলে আপনি বুঝে যাবেন। ভারত তাদের আওয়ামী লীগ তাদেরকে পর্যন্ত বলে আসছে, ভারত এই কথা বিদেশের ইউরোপিয়ান কমিউনিস্টকে বলে যে হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিলে এখানে ফান্ডামেন্টালিস্ট এন্ড জামাত এগুলো আইএসআই ঘাঁটি হবে এবং এখান থেকে সব ইউরোপে যাবে, তোমাদের দেশে অস্থিরতা তৈরি হবে, ব্ল্যাক হবে, এই কথা বলে এসছে। এখন এবার যে আমি 6 ঘন্টা চলে গেলাম আমাকে এই কথা বলে আমি দেখো আমি এলাম সারা বিষয়ে, তোমরা 2000 বছর 2000 মাইল দূরে আসো, এই কথা কতভাবে বলবা, আর কতদিন বলবা? যেসব ইয়াং ছেলে ভোটার হয়ে গেছে 15-16 বছর এবং 4 বছর ভোট দিতে পারে, they revolted, they have revolted। আরেকটা কথা তাদের বলেছিলাম, খুব সিক্রেট, টপ সিক্রেট, আপনার অনুষ্ঠানে বলে দিচ্ছি, টপ সিক্রেট। আমি বললাম যে আমি দায়ী, আমার মুক্তিযুদ্ধ সংগঠন দায়ী, গভর্নমেন্টের সার্ভিস হোল্ডার যারা রিটায়ার্ড সার্ভিস আর যারা মুক্তিযোদ্ধা গভর্নমেন্ট সার্ভিস
না, তারা 64,000 আমাদের 400-500। আমরা তো 30% বলে মাধ্যম চলছি না। Why somebody raising the question of 30% repeatedly? আপনাকে বলি, আপনার মতো প্রথম বলছি, 2014 সালে আমাকে পিএসসি চেয়ারম্যান করার জন্য নক করা হয়েছিল। তো আমাদের ব্রিটিশ অফিসে তাদের বলা হয়, বিফোর ইউ গেট এ পোস্টিং অন মার্স অর মুন, গো দেয়ার and verify if you can contribute or not, তুমি সে অবদান রাখতে পারবে কিনা। আচ্ছা, বাংলা তো আমি গেছি পিএসসি থেকে বলে গিয়ে ওদের লোকদের রেজিস্ট্রেশন করলাম, কেমন পিএসসি কেমন চলে। আমি জেনে নিলাম ওখানে 30 লাখ থেকে 50 লাখ টাকা দিয়ে বিসিএস অফিসার হওয়া যায়, একটা পদ্ধতি আছে কি জানো তারা করে। তারপরে দুপুরে আজান হলো, জরুরি নামাজের পাশের মসজিদ গেলাম, নামাজ পড়তে গিয়ে নামাজের শেষে আমি বলি এখানে পিএসসির কারাগার আছে, নামাজ পড়লে প্রয়োজনীয় কথা হলো, তা বললো কেমন ইত্যাদি ভালো ইত্যাদি। একজনকে দেখলাম মুরব্বী মানুষ, দাড়িওয়ালা, কপালে দাগ পড়ে গেছে, উনি বললেন আমি চেয়ারম্যান পিএ, তাহলে আপনি এটা দিয়ে আসেন। তাই মসজিদের মাঝখানে দেখেন এটা আল্লাহর ঘর, আমি আমার বাবাকে নিলাম, বলেন তো এখানে কি হয়। আমি শুনেছি 30 লাখ 50 লাখ শুনেছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। তারপর আমি বললাম যে দেখেন আমি যে মুক্তিযোদ্ধাদের কোটা ঠিক মতো পূরণ হয়, আমরা আসে অত পূরণ হয় না। তখন সে বললো সে বলল 2 থেকে 3% পূরণ হয়। আর তো আপনাদের তো ছেলে মেয়ে আর বয়স তো নাই, আপনার 15 বছর যুদ্ধে গেছেন, আপনার ছেলে মেয়ে বয়স 30 হয়ে গেছে, তো তাদের কোনো পূরণ আমি কি করে, তারপরে বাকিটা কি হয়, ওরা বাকি না স্যার আমি খাই। তো আমি তার হাত ধরলাম, দেখেন আমার নাম মোহাম্মদ মুসা, দুজন নবীর নামের নাম মোহাম্মদ মুসা। বাবা জিনিমাম আল্লাহর ঘর, আপনার বলতে হবে কি হয়, আমি আপনার নাম বলবেন, বলেন। সার্ভে সাহেব শোনেন সে কি বললো, প্রিয় দেশবাসী ভাই বোন, বাংলাদেশের ভাই বোনেরা শুনবেন, বললো মুক্তিযোদ্ধাদের কোটা 2-3% বেশি পূরণ হয় না, আসে না, মুক্তিযুদ্ধ করবে ছেলে মেয়ে পাওয়া যায় না, এইগুলো পূরণ হয় মুক্তিযোদ্ধাদের নামে। আমি যে সংগঠনের প্রেসিডেন্ট, সেই সংগঠনের নামে এবং অন্যান্য মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশ আছে তাদের নামে পূরণ করা হয়। কাদের কিন্তু পূরণ করা হয়, ডালেটেড ডাফার্স পার্টি ইন পাওয়ার, তারা তালিকা দিয়ে দেয়, তারাই সব বিশেষ অফিসার হয়ে যাচ্ছে ইন দ্য নেম অফ ফ্রিডম ফাইটার্স। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু আমাকে ফলে 10-12 দিন আগে কল দিছিল। হ্যাঁ, আপনি এখনো মাননীয় প্রধানমন্ত্রী বলেন হাসিনাকে? আমাকে সেই জন্য দেখালাম, তুমি ফোন দিয়ে বললেন হ্যাঁ এরকম সবাই আমার পক্ষে স্টেটমেন্ট করেছে, আমরা এরকম যেরকম, আর আপনাদের কোনো খবর নেই, আপনার মুক্তিযোদ্ধা নানা জায়গা। তা আমি কিন্তু আল্লাহর হুকুমে আমি কিন্তু সত্যি কথা বলে দিয়েছি। দেখেন পিএসসির দিকে 30%, ওইটা তো আপনি আমাদের নাম বলে কাদেরকে ঢুকান, আমরা সব জেনে গেছি, আমরা তো ওটা সাপোর্ট দিতে পারি না। ওখানে তো আপনি কাদেরকে দিয়ে পূরণ করেন কিন্তু অন্যদের দিয়ে আমাদের নাম্বার, আমার তো 30% চাইবো কেন, আর ততপরি জীবনদানের জন্য। বিষয়গুলো মোটামুটি সামনে চলে আসছে যে মুক্তিযোদ্ধাদের কোটা পূরণ হয় ছাত্রলীগ যুবলীগ দিয়ে বিভিন্ন রকম প্যাড ইউজ করে, আপনাদের সংগঠনের প্যাড ইউজ করে নানাভাবে এগুলো হয়েছে। তো এখন ধরেন শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিল, এটা নিয়ে তাদের বক্তব্য কি, তারা কয়দিন আশ্রয় দিবে? যেমন আজকে কি পত্রিকার সংবাদে দেখছিলাম যে ভারতে 25 দিন থাকতে পারবেন হাসিনা, হিন্দুস্তান টাইমস নিউজ, কারণ তার রেড পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং ভারত কিন্তু আন্তর্জাতিক ভাবেও কিছু চাপের মধ্যে পড়ছে যে এরকম একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে যিনি বিতাড়িত হয়েছেন ক্ষমতা থেকে এবং যার নির্দেশে এতগুলো শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, এটা তো ক্লিয়ার এখন একদম স্পষ্ট যে শেষ দিন পর্যন্ত শেখ হাসিনা চেয়েছে বল আরো প্রয়োগ করতে, আরো মারো, আরো ফেলো,
আমার ক্ষমতায় থাকতে হবে। এরপরে ভারত কি মনে করছে না যে এটা তার একটা রং স্ট্র্যাটেজিতে যাচ্ছে, বা কোন স্টেটাসে তাকে কতদিন রাখবে, কি মনে করেন আপনি? শোনেন, প্রথম কথা হলো একগুমি করলে ভারত তাদের নিজেদের পায়ে কুড়াল মারবে। 71-এ ভারত বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে বলে চিরকাল এরকম ভাবে তাদের ইচ্ছে মতো কেউ নখ বসাবে, এটা দেশের মানুষ মানবে না, আমরা মুক্তিযোদ্ধারা আমরা মানব না। তো আমরা তাদেরকে বলেছি, আমি নিজে করেছি, লিখিত জবাব দিচ্ছি, সই করে দিছি যে এটা করবেন না। লাস্ট ইলেকশন আমি লিখিত দিয়েছি, এই গভর্নমেন্ট হার্ডলি 6 মাস থাকবে, টিভিতে করেছি। তো আপনারা এটা করে মানিজ্য নষ্ট করেন। এমনকি কথা বলেছি 75-এর 15 বছর পরে ইন্দিরাজি বঙ্গবন্ধু প্রিন্সিপাল সাহেবকে লন্ডন থেকে দিল্লি নিয়ে গেছিলেন, উনি আমার ডিস্ট্রিবিউশন, ওনাকে পিনাক স্যার সামনে ইন্দিরাজি তার কাছে ব্রিফিং রাখছেন, নেবার পরে তারপরে রেখে দেয় দিল্লিতে। তারপরে ব্রিফিং শেষে তখন রুলকুদ্দি সাহেব বললেন যে বাংলাদেশ, আমি তো বললাম। তো ইন্দিরাজি বলছে আমার মামাকে, look, in 71 all the people of East Pakistan became pro-Indian. Now in 75 all people gone against India. So I cannot do anything. I cannot ask my soldiers to invade Bangladesh because they are not welcomed. বাংলায় বললে ওইটা আমি বলেছি তাদের। আমি বলছি তোমাদের ইন্দিরা গান্ধী যে সিদ্ধান্ত করতে পারে, তোমরা কেন করতে পারো না? তোমরা এখন টোটালি হেট্রেড, এখন কেন তোমরা তাকে সাপোর্ট দিচ্ছ, বারবার ক্ষমতা আনতেছ? তোমাদের প্রেসিডেন্ট বলতেছে, জার্মান চ্যান্সেলর বলছে কেন তাকে আনো, আর তাকে আমাদের সাথে ছবি তুলতে হয়, এটা সেম। তো তোমরাই বলতেছো তাকে বারবার কেন আনতেছো? এমনি তো তোমরাই বিপদগ্রস্ত হচ্ছে, পিপুল গড এগেইনস্ট ইউ। এবার আমাকে আমার পার্সোনাল ফ্রেন্ড ভিকে সিং, জেনারেল আর্মি চিফ, সে আমাকে কনফারেন্স জিজ্ঞেস করলো যে কি বলো, আরো খারাপ হবে। উনি ওনার বাবাকে মানে আলাদা আলাদা জায়গায় নিয়ে গেছিল অবস্থা করলো। তো আমি বললাম যে সেই জায়গাতে নিয়ে গেছিল, এটা তো মানুষ মানে নাই। আমি নিজে ওনাকে 3 মাস আগে ওই চীন সমিতির ফাংশনে আমি দেখলাম উনি একটু ইজি ভাবে হাঁটছেন, স্টাফ আমি একটু স্পিডে গিয়ে বললাম যে আর বিশ্বে বলা হয় বাংলাদেশকে শহীদের দেশ, আর বলা হয় মসজিদের দেশ। তো কোরআন শরীফে আছে মুক্তি আরাম, তো সারা বাংলাদেশ বহুত মুক্তি হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু মুক্তি 32 নম্বর রোডে থাক, আর এখানে আরো বহু মুক্তি আছে, ক্রিকেট প্লেয়ারদের মুক্তি ইত্যাদি ইত্যাদি। উনি আমাকে বললেন হ্যাঁ আমি এগুলো করছি, আর আপনি যান আপনার ক্ষমতা দেখে এগুলো সব ভাঙতে শুরু করেন, মানে খুব চাচ্ছিল্যের সাথে। তো ওনাকে ভালো কথা বললেও তো উনি নেওয়ার মতন মন মানসিকতা ছিল না। আর যে বেনজির ভুট্টো যেটা, সরি বেনজির আইজি যেটা বলছে ওটা আপনাকে বলেছি। আমাদের যে সাবেক আইজি বলেছেন যে বেনজির ভুট্টো তার অনুসারীদের বলেছে যে এটা 1 মাস আগের কথা, যে এটা আমি টিভি তখন বলছি যে শেখ হাসিনা বাংলাদেশের ছোট আলাদা তো অবস্থা করলো, উনি যতদিন ক্ষমতা আছে আমার কেউ চুল স্পর্শ করতে পারো, চুল বলে আরো খারাপ কথা বলছে। তো ওরা যে বলছে উনি বাংলাদেশের অমুক, অ্যাকচুয়ালি উনি কিন্তু এরকম হয়ে গেছিলেন, উনি নিজেকে এরকম ভাবতেন। এই যে ফেরাউন, তারা 3200 বছর ক্ষমতায় ছিল, তারপর নীল নদের তলায় পানির তলা আল্লাহ তাআলা তাদেরকে সমাহিত করে দিচ্ছে। তো এরকম ভাবে নিজেদেরকে যদি যেটা বলেছে ওরকম জায়গায় কেউ নিয়ে যায়, কেউ ভাবে। ওনার প্রথমে এক মন্ত্রী আমাকে কাকুতে মনে থেকে বলেছে আপনি আমার নাম বলবেন না, আমি বলছি। আমি বললাম যে আপনারা কেউ কোনো সত্য কথা বলতে পারতেন না। আমি বললাম যে সেই নিজেকে সাদ্দাত, নিজেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছিল, তার শিক্ষামন্ত্রী যে ছিল সে কিন্তু তার সামনে সত্য কথা বলেছিল। সে বলছিল তোমাকে এখন আল্লাহ তাআলা আমরা প্রচার করতে পারবো না, তো নাম বলবে।
তো অন্যান্য মন্ত্রী